আমি কথিত বলি, পতিত স্বৈরশাসক, ফলেন স্বৈরশাসক। একটা আমাকে এটা খুব বিস্ফোট করছেন ওই যে, বিকজ হয়তো আমাদের যে আমি যখন কথা বলি তখন আমাদের মিডিয়া কতটুকু নেয় কতটুকু নেয় জানি না। আমি যখন প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম, মানে হোম মিনিস্ট্রিতে ছিলাম, তখন আমি তার আগেও আমি একটা কথা বলেছি, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিফোর আই ওয়াজ ইন্ডাক্টেড অ্যাডভাইজার, যে আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় বানানো হয়েছে। তাদের হাতে দেওয়া আছে 7.62 রাইফেল, যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায়, ইট ইজ দ্যাট। 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে, হি ওয়াজ এমপিউটেড। সেই কথাটা আমি বলেছি, যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, দে ওয়ার পার্ট অফ পুলিশ, আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম। কিন্তু আমাকে কোট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আই সেড। কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর, এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে, হু কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন, এই কথা আমি বলেছিলাম। 4 তারিখে আমি একটা কথা বলেছিলাম, যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই। আমার 4 তারিখে 5 তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ, আমি একা না, আমার সাথে যারা ছিল, উই ওয়ার চার্জ ফর সেডিশন। ইউ নো হোয়াট সেডিশন ইজ, যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি। ইউনো, যারা শুনেছেন তারা জানেন। এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি সবাইকে চিনি, তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি না তাদেরকে। মতিন চলে গেছে নাকি? মতিন কোথায়? সো হি ইজ হিয়ার, ওই কোনায় বসে আছে। যাই হোক, মানে এইটা আমার একটা ক্লারিফিকেশন ছিল। আমি চান্স পাই না, আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি, আমার পিআরও দিয়ে কথা বলাই। তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই। আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে, কখন দিয়েছে, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময়। অ্যান্ড 7.62 ইজ মারাত্মক রাইফেল উইচ ইজ গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যালোন এবং বর্ডার গার্ডকে, বিকজ দ্যাট কিলস পিপল। দেখ, আশা করি পরিষ্কার করেছি, এবং টেকনিক্যাল কেউ যদি জানতে চায় আই টেল দেম হোয়াট ইট ইজ। অনেক কথা হয়েছে এগুলো নিয়ে, আমি খুব বেশি কথা আর বাড়াবো না। এভরিবডি হ্যাজ গিভেন আ ভেরি সলিড সলিউশন। আমার একটা লেখা হয়তো কালকে বা পরশু বেরোবে আমাদের সময়তে, এবং সেখানে পুরো আমার দেওয়া আছে যে আমার মতামতে হাউ ইট শুড বি। এটা আবার অত অন্য কোনো পত্রিকাও আসতে পারে। সেখানে আমি 3টি স্তরের কথা বলছি। আমি সিলেকশন অফ ইলেকশন কমিশনের কথা বলছি, অনেক কথা বলছি না। সেখানে 3টি স্তরের কথা বলেছি। প্রথম স্তরে আপনারা যেগুলো আলোচনা করলেন, একটি কমিটি হবে যেখানে সিভিল সোসাইটি থাকতে পারে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন থাকতে পারে, এবং এবং কিছু অফিসিয়াল থাকতে পারে, যেমন আমি বলছি ক্যাবিনেট সেক্রেটারি শুড হেড দ্যাট। এবং এখান থেকে সাধারণ নামগুলো পাওয়া যাবে। এটা আপনি এখন পেপারে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে পান, অথবা টেলিভিশন থেকে পান, যেটা বলেছেন। ধরুন 500 100 নাম আসলো বা আপনারা দিলেন, সেইগুলো কত ক্রাইটেরিয়া, আমি ক্রাইটেরিয়া দিয়েছি, মিনিমাম বছর যদি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী তারা লিস্ট বের করবে, এবং কারো যদি ওখানে মতামত থাকে সেগুলো বাছাই করে সেকেন্ড স্টেজে পাঠাবে। এবং সেকেন্ড স্টেজে আমি একটা মতামত দিয়েছি, মে নট বি কারেক্ট। সেকেন্ড স্টেজে আমি বলেছিলাম যে একজন বিচারপতি, এখন শুনলাম যে বিচারপতিকে না দেওয়ার জন্য, তাহলে আমি রিটায়ার্ড চিফ জাস্টিস উনি হেড করবেন, এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে তাদের হেড, ইনক্লুডিং লাস্ট চিফ ইলেকশন কমিশনার, যারা এই সেকেন্ড স্টেজে গিয়ে নামগুলো সিলেক্ট করবেন, করে মিনিমাম 4টা হোক 5টা হোক, প্রতি অ্যাপয়েন্টমেন্টের জন্য 4-5টা নাম
দেবেন। এই নামটি যাবে থার্ড স্টেজে। থার্ড স্টেজ আমি বলেছিলাম যে পার্লামেন্ট যদি থাকে তাহলে পার্লামেন্টের বিজনেস কমিটিতে যাবে। পার্লামেন্ট বিজনেস কমিটিতে কিন্তু প্রধান মন্ত্রী থাকেন এবং অপোজিশন পার্টির প্রধান থাকেন, এবং ওখানে যতগুলো অপোজিশন পার্টি আছে তিনি রিপ্রেজেন্ট করেন ওই আপনার প্রধান অপোজিশন পার্টি লিডার। সো বিজনেস কমিটিতে যেমন সরকারি দলের লোক থাকবে যতজন, ঠিক ততজন থাকবে অপোজিশনের, and this will be discussed, the names will be discussed. এইখান থেকে মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে, তার মানে যে কোনো একজন ইজ ফিট টু বিকাম কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার, যাবে রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না। সো ইট বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার কাকে সিলেক্ট করবেন, দেন দি ফাইনাল নেম ইজ গিভেন। এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত, এতে কোনো আপত্তি নেই। আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা, যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি। অ্যান্ড আমি এজ দিলাম 45, বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে। এবং ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকবে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না, নিউট্রালিটি থাকতেই হবে। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ নিউট্রাল। কাজেই ওইটা তো আছেই, ওটা আমি উজ্জ্বল করলাম। তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন। হোয়াট এভার ইউ মে ডু, এই যেই সিস্টেম আমাদের আছে এই সিস্টেমের বাইরে তো আমরা বেরোতে পারি না। আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে। আমি আউয়াল সাহেবকে বলেছিলাম যে আপনি ভাগাভাগি করে দেন, বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন, নিজের অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন, দেখেন তফাৎটা কী হয়। কিন্তু উনি কোনো কারণে বললেন, আমিও চাই চিন্তা করতে, লাস্টে পারলেন না। কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন। তো ওই আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়ে একটু দেখবেন, আমার মতামত।